নেক্সট আসছি স্তূপ পর্বতে। স্তূপ পর্বত কিভাবে গঠিত হয় না, যখন দুটো সমান্তরাল চ্যুতি কোনো একটা ভূত্বকের ওপর রয়েছে, সেই চ্যুতি বরাবর চ্যুতির মধ্যবর্তী অংশ হঠাৎ উত্থিত হলে বা মধ্যবর্তী অংশ একই জায়গায় থেকে সেই চ্যুতির দুপাশের অংশ যদি উত্থিত হয় বা নিচে নেমে যায়, তাহলে সেই মধ্যবর্তী অংশ উঁচু হয়ে অবস্থান করে এবং সেখান থেকে আস্তে আস্তে স্তূপ পর্বত গঠিত হয়। এই স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে পূর্ব আফ্রিকার বিশাল গ্রস্থ উপত্যকা অঞ্চল। এছাড়াও কি কি রয়েছে, উত্তর আমেরিকার বৃহৎ উপত্যকা শ্রেণী অঞ্চলে যে সমস্ত স্তূপ পর্বতগুলো দেখা যায় সেগুলো। তারপর ভারতের ক্ষেত্রে বিন্ধ্য, সাতপুরা, নীলগিরি, যেগুলো ভারতের দক্ষিণাংশে অবস্থিত, এই সমস্ত পর্বতগুলো লক্ষ্য করা যায়। দক্ষিণাংশ অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমির ওখানে অবস্থিত। নেক্সট পর্ব হচ্ছে হোর্স্ট। হোর্স্ট কাকে বলা হয়? হোর্স্ট হচ্ছে যখন দুটো সমান্তরাল চ্যুতি ভূত্বকে থাকে, সেই চ্যুতি দুটোর মধ্যবর্তী ভূমিভাগ তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে যদি খাড়াভাবে উত্থিত হয়ে অবস্থান করে, তখন সেই উচ্চভূমিকে আমরা বলবো হোর্স্ট। এবার সেই হোর্স্ট যখন আস্তে আস্তে বিবর্তিত হয়ে কোনো একটা পর্বতের আকার নেয়, তখন সেটাকে আমরা বলবো স্তূপ পর্বত। সেই জন্য সকল স্তূপ পর্বতই কিন্তু পূর্বে একসময় হোর্স্ট ছিল, কিন্তু তার মানে এই নয় যে সকল হোর্স্ট স্তূপ পর্বত। ভারতের শিলংয়ের উচ্চভূমি একটা হোর্স্টের উদাহরণ। এরপর আসছি গ্রস্থ উপত্যকায়। গ্রস্থ উপত্যকা কাকে বলবো না, যদি ভূত্বকের উপরের দুটো সমান্তরাল চ্যুতির ভূমি উপরে উঠে না গিয়ে ওই মহীভাবক আলোড়নের ফলে নিচে নেমে যায়, তখন ওই বসে যাওয়া অবনমিত অংশে যে উপত্যকা গঠন হয় সেটাকে আমরা বলবো গ্রস্থ উপত্যকা। পৃথিবীর বৃহত্তম গ্রস্থ উপত্যকা হচ্ছে পূর্ব আফ্রিকার বৃহৎ গ্রস্থ উপত্যকা। এছাড়াও আর কি কি উপত্যকা রয়েছে, জার্মানির রাইন নদীর উপত্যকা, ভারতের ক্ষেত্রে নর্মদা উপত্যকা ইত্যাদি। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে। হয়তো পৃথিবী ভূত্বকের এই অংশ বরাবর দুটো সমান্তরাল চ্যুতি ছিল, এবারে এই চ্যুতির মধ্যবর্তী অংশ এভাবে উত্থিত না হয়ে হয়তো এরকমভাবে নিমজ্জিত হয়েছে, এবং নিমজ্জিত হওয়ার ফলে এই অংশে যে উপত্যকা গঠিত হবে সেটাকে আমরা বলবো গ্রস্থ উপত্যকা। অথবা যদি ধরে নিই যে ভূত্বকের এই দুটো অংশে কোনো চ্যুতি ছিল, এখানে আর এই অংশে, তাহলে এই যে মধ্যবর্তী অংশ, এই মধ্যবর্তী অংশ উত্থিত হয়েছে মহীভাবক আলোড়নের ফলে বা পৃথিবীর ভূ আলোড়নের ফলে উত্থিত হয়ে এই অংশটাকে আমরা বলবো হোর্স্ট। এবার এই হোর্স্ট যখন আস্তে আস্তে দিনে দিনে বিবর্তিত হয়ে কোনো একটা পর্বতের আকৃতি ধারণ করবে, তখন সেটাকে আমরা বলবো স্তূপ পর্বত। নেক্সট বলছে গ্রাবেন। গ্রাবেন কাকে বলা হয় না, দুটো সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভাগ যখন নিচে বসে যায়, অর্থাৎ এইটা নিচে বসে গিয়ে অথবা চ্যুতির দুপাশের ভূমি উপরে উঠে গেলে, যেমন এই যে চ্যুতি, এই দুটো চ্যুতির দুপাশের ভাগ যেমন উত্থিত হয়েছে উপরের দিকে, এরম যদি উত্থিত হয় তাহলে তার মাঝে যে অবনমিত ভূভাগ, এই অবনমিত ভূভাগকে আমরা বলবো গ্রাবেন। আর গ্রাবেন যখন উপত্যকায় পরিণত হবে তখন সেটাকে আমরা বলবো গ্রস্থ উপত্যকা। অনেক সময় আবার অনেক ভূবিজ্ঞানীরা এই ক্ষুদ্র আয়তনের গ্রস্থ উপত্যকাকেও গ্রাবেন হিসেবে উল্লেখ করে থাকেন। গ্রাবেনের উদাহরণ হচ্ছে রাইন নদীর উপত্যকা। স্তূপ পর্বতের উৎপত্তি কিভাবে হচ্ছে? স্তূপ পর্বতের উৎপত্তির ক্ষেত্রে আমরা প্রধানত দায়ী করব কি, ধীর ভূগাঠনিক আলোড়নকে। প্রবল গিরিজনী আলোড়ন, এর ফলে ভূপৃষ্ঠে সংকোচন বা প্রসারণের সৃষ্টি হয়। গিরিজনী আলোড়ন অর্থাৎ সেটা অনুভূমিক আলোড়ন। সেই অনুভূমিক আলোড়নের ফলে ভূপৃষ্ঠে সংকোচন বা প্রসারণের সৃষ্টি হচ্ছে, এবং ক্রমাগত যদি সংকোচন এবং প্রসারণ ঘটতে থাকে কোনো একটা অংশে, তাহলে তার উপরির পৃষ্ঠে ভূত্বকের যে অংশ রয়েছে সেখানে প্রচণ্ড পীড়নের সৃষ্টি হয়। এবার এই পীড়নের ফলে শিলাস্তর তখন কতগুলো অংশে ফেটে যায় এবং ফেটে কতগুলো অংশে বিভক্ত হয়ে পড়ে। আবার পরবর্তী সময় গিরিজনী আলোড়নের পর যখন মহীভাবক আলোড়ন হয়, অর্থাৎ যখন উল্লম্ব আলোড়ন ঘটে, সেই সময় সমান্তরাল দুটো ফাটলের মাধ্যমে বা সমান্তরাল দুটো ফাটলের একদিকের অংশ অপর অংশ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে গিয়ে উপরে নিচে ওঠানামা করে, তখন সেখানে চ্যুতি সৃষ্টি হয়। এবার ওই দুটো সমান্তরাল চ্যুতি নানানভাবে স্তূপ পর্বতের উৎপত্তি ঘটায়। কিভাবে উৎপত্তি ঘটায়? প্রথম বলছে যে প্রবল যখন চাপ হয়, অর্থাৎ পার্শ্ব চাপ হোক বা ওই উল্লম্ব আলোড়ন হোক, তার ফলে
দুটো সমান্তরাল চ্যুতির মধ্যভাগের ভূমি যেটা, সেটা খাড়াভাবে উপরে উঠে যেতে পারে। খাড়াভাবে উপরে উঠে গেলে সেটা স্তূপ পর্বত গঠন করছে, প্রথমে হোর্স্ট গঠন করছে, তারপর হোর্স্ট থেকে সেটা স্তূপ পর্বতে গঠিত হচ্ছে। নেক্সট অপশন কি না, দুই পার্শ্বস্থ ভূমিভাগ সেটা প্রবল চাপে উপরে উঠে গেলে সেখানে স্তূপ পর্বত গঠন হচ্ছে। 3 নম্বর, দুটো সমান্তরাল চ্যুতি, সেই চ্যুতির যদি দুই পাশের ভূমিভাগ খাড়াভাবে নিচে বসে যায়, তাহলে তার মাঝের যে অংশ থাকছে সেই মাঝের অংশ আগের জায়গায় উত্থিত হয়ে অবস্থান করছে, সেক্ষেত্রেও সেটা স্তূপ পর্বত সৃষ্টি করবে। আর 4 নম্বর বলছে যে সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ যেটা, সেটা যদি ভূ আলোড়নের ফলে নিচে বসে যায়, তাহলে তার পার্শ্ববর্তী অংশ আগের জায়গায় একইভাবে অবস্থান করছে, এবং সেই উত্থিত হয়ে আগের জায়গায় যখন অবস্থান করছে সেটাও স্তূপ পর্বতের সৃষ্টি করবে। নেক্সট, স্তূপ পর্বতের বৈশিষ্ট্য কি কি না, এগুলো অবশ্যই স্তূপের আকারে অবস্থিত, আর তার চারপাশের ঢাল বেশ খাড়া প্রকৃতির হয়ে থাকে। 2 নম্বরে বলছে যে স্তূপ পর্বতের চূড়া বা শীর্ষদেশ সাধারণত চ্যাপ্টা প্রকৃতির হয়, কারণ সেটা তো একটা সমতল ভূভাগ ছিল প্রথমে। মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়নের ফলে শুধুমাত্র সেই ভূভাগ উত্থিত হয়েছে বা নিমজ্জিত হয়েছে, সেই জন্য ভঙ্গিল পর্বতের মতন দেখা যায় না যে সুউচ্চ কোনো শৃঙ্গ স্তূপ পর্বতের ক্ষেত্রে রয়েছে বলে। 3 নম্বর, আকার এবং আয়তনে অবশ্যই সেটা অপেক্ষাকৃত ছোট হবে, উচ্চতা খুব বেশি হয় না। স্তূপ পর্বতের মাঝে বহু চ্যুতি পরিলক্ষিত হয়, অর্থাৎ যে অংশটা উত্থিত হয়ে বা নিমজ্জিত হয়ে তার পার্শ্ববর্তী অংশে ওই স্তূপ পর্বতগুলো গঠিত হয়েছে, সেটা তো বহু পূর্বে তার মধ্যে বিভিন্ন ধরনের আলোড়নের ফলে টান বা পীড়ন ইত্যাদি সৃষ্টি হয়েছিল। সেই টান বা পীড়নের ফলে ভূত্বকের কিছু কিছু অংশ দুর্বল হয়েছিল এবং তার ফলে সেখানে চ্যুতি সৃষ্টি হয়েছিল। তাই স্তূপ পর্বতের মধ্যেও চ্যুতি লক্ষ্য করা যায়। এই স্তূপ পর্বতগুলো দেখা যায় প্রায়শই আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দিয়ে তৈরি হয়ে থাকে। আর স্তূপ পর্বতের পাশে অবশ্যই সবসময় একটা বা দুটো গ্রস্থ উপত্যকা অবস্থান করবে। যদি মধ্যবর্তী অংশ অর্থাৎ চ্যুতির মধ্যবর্তী অংশ যদি উত্থিত হয়, সেক্ষেত্রে তার দুপাশে দুটো গ্রস্থ উপত্যকা অবশ্যই থাকবে। আর চ্যুতির যদি মধ্যবর্তী অংশ নিমজ্জিত হয়, তাহলে দেখা যাবে যে তার পার্শ্ববর্তী অংশ দুটো স্তূপ পর্বত হয়েছে এবং দুটো স্তূপ পর্বতের মাঝে একটা গ্রস্থ উপত্যকা অবস্থান করছে। নেক্সট, হোর্স্ট আর স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য কি? হোর্স্ট হচ্ছে দুটো সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ, সেটা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে খাড়াভাবে অবস্থান করছে। আর হোর্স্ট আস্তে আস্তে সময়ের সাথে সাথে স্তূপ পর্বতের আকার ধারণ করেছে। হোর্স্ট প্রধানত মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়, কিন্তু স্তূপ পর্বতের ক্ষেত্রে শুধুমাত্র মহীভাবক আলোড়ন হলেই চলবে না, আরও বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের ফলে স্তূপ পর্বত গঠিত হবে। প্রাথমিকভাবে হোর্স্টের শীর্ষদেশ অবশ্যই মালভূমির মতন চ্যাপ্টা হবে, আর সেই হোর্স্টের উপর যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তি কাজ করবে, সেই প্রাকৃতিক শক্তি কাজ করার পর স্তূপ পর্বতের শীর্ষদেশ কিছুটা চূড়ার আকার ধারণ করবে। খুব বেশি শৃঙ্গ আকারে অবস্থান না করলেও মোটামুটি একটা চূড়া সৃষ্টি করে, এবং তার পাশে তার পাশে ঢাল খাড়া হয়, অপর পাশে ঢাল মৃদু হয়। আর শেষ হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ দেওয়া রয়েছে, এছাড়া হচ্ছে হোর্স্টের উদাহরণ দেওয়া রয়েছে ভারতের শিলং, আর স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে ভারতের সাতপুরা, বিন্ধ্য ইত্যাদি।